ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজ হবে চলতরিৎ অধ্যায়, চলতরিতের ক্লাস নাম্বার 1। আমি এখন হোয়াইট বোর্ডে যা লিখবো খাতায় তুলে ফেলবা। প্রথমেই খাতায় লেখো ওহমের সূত্র। ওহমের সূত্র। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যদি আমি এদিকে বিভব দেই, এদিকে তড়িৎ প্রবাহ দেই, সমানুপাতিক বাড়লে বাড়বে, কমলে কি কমবে। ওহমের সূত্রের লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরল রেখা। এই সমানুপাতিক চিহ্ন যদি তুলি, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দেব। আরটা হলো সমানুপাতিক ধ্রুবক। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ রোধ। রোধের কাজই হলো তড়িৎ প্রবাহের গতিকে কি দেয়া, বাধা দেয়া। রোধের কাজ কি? তড়িৎ প্রবাহের গতিকে বাধা দেয়া। তোমরা একটা সূত্র জানো, পি ইকুয়াল ভিআই। পি ইকুয়াল ভিআই। ভি সমান কত? আই আর। ভি এর জায়গায় যদি আমি আই আর লিখি, কি দাঁড়াচ্ছে? আই স্কোয়ার আর। আবার তুমি খেয়াল করে দেখো তো, এখান থেকে তুমি আই সমান কি লিখতে পারো? আই সমান ভি বাই আর। আই সমান ভি বাই আর। আমি আই এর জায়গায় লিখতে পারি ভি বাই আর। সূত্রটা কি দাঁড়াবে? ভি স্কোয়ার বাই আর। খাতায় এখন লেখো রোধের সূত্র। রোধের সূত্র আর ইকুয়াল রো এল বাই এ। এখানে এই রোটা হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ। এ ক্ষেত্রফল, এল দৈর্ঘ্য। এমনি একটা নোট লেখো, একটি দণ্ডের আপেক্ষিক রোধ, একটি দণ্ডের আপেক্ষিক রোধ সর্বদাই একই থাকে। একটি দণ্ডের আপেক্ষিক রোধ সর্বদা একই থাকে। মনে করো এই দণ্ডটার আপেক্ষিক রোধ 5 ওহম। আমি এই দণ্ডটা ভাঙে ফেললাম, তাও এর আপেক্ষিক রোধ কত? 5 ওহম। আমি যদি আবার জোর লাগাই দিই 5 ওহম। একটি দণ্ডের আপেক্ষিক রোধ সর্বদা একই থাকে। দৈর্ঘ্য n গুণ করা হলে পরিবর্তিত রোধ n স্কোয়ার আর 1। এই দুটো লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয় লাইন, এমসিকিউ প্রায় সময় আসে। দৈর্ঘ্য n গুণ করা হলে পরিবর্তিত রোধ কত? n স্কোয়ার আর 1। তারপরে লেখো আই সমান ই বাই আর প্লাস আর। এখানে তুমি খেয়াল করো তো, ই সমান কি দাঁড়ায়? আই আর প্লাস আই আর। এই আই আর সমান তুমি একটু দেখছো ভি। আই আর সমান কত? ভি। আই আর সমান কত? ভি।
এখানে স্মল আরটা হলো অভ্যন্তরীণ রোধ। স্মল আরটা হলো অভ্যন্তরীণ রোধ। ই হলো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল। তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল। আর এই যে তুমি ইকুয়েশনটা পাইছো, এই ইকুয়েশন থেকে বলো তো ভি বড় না ই বড়? ভি বড় না ই বড়? দেখো ভি সমান কত? ই মাইনাস কত আয়ার। তার মানে ই বড়, কি বড়? ই বড়। এখানে তুমি কি দেখতে পেতেছো? কি বড়? ই বড়। তাহলে যেহেতু ই বড়, তার মানে কিছু ভোল্টেজ কি হ্রাস পাচ্ছে বা কিছু ভোল্টেজ কি নষ্ট হচ্ছে। কি পরিমাণ ভোল্টেজ নষ্ট হচ্ছে? এই আয়ার পরিমাণ ভোল্টেজ কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এই আয়ারটাকে বলি আমরা হারানো বিভব। এই আয়ারটাকে বলি আমরা হারানো বিভব বা নষ্ট ভোল্ট। এই আয়ারটাকে বলি কি আমরা? হারানো বিভব বা নষ্ট ভোল্টেজ। এটাকে আমরা ভি প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তার মানে পরীক্ষায় যদি হারানো বিভব বা নষ্ট ভোল্টেজ বের করতে বলে, তুমি কোন সূত্রতে করবা? ভি ইকুয়াল আইআর। এই আরটা কি? অভ্যন্তরীণ রোধ। এই আরটা কি? অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে ইকুয়েশন থেকে দেখলাম যে আয়ার পরিমাণ ভোল্টেজ কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এই আয়ারটা কি? হারানো বিভব বা নষ্ট ভোল্টেজ। আচ্ছা, আবারও আমি এই সূত্র একটু লিখলাম। আবারও লিখলাম আই সমান কত? ই বাই আর প্লাস আর। একাধিক তড়িৎ কোষ, একাধিক তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে, একাধিক তড়িৎ কোষ মানে একটা বর্তনীর মধ্যে কি একাধিক ব্যাটারি থাকতে পারে না? একাধিক তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সূত্র লিখবা এন ই বাই আর প্লাস এন আর। আর প্লাস এন আর। একাধিক তড়িৎ কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে এন ই বাই এন আর প্লাস আর। এই সূত্রগুলার প্রতিবেদন তো পরীক্ষায় আসবে না, তাই প্রতিবেদন দেখাইলাম না, সূত্রগুলা মুখস্থ রাখতে হবে। এখানে এনটা হলো তড়িৎ কোষের সংখ্যা। এনটা হলো তড়িৎ কোষের সংখ্যা। যদি বলে দুটি তড়িৎ কোষ এন এর মান 2, 5টি তড়িৎ কোষ এন এর মান কত? 5। আর এটা কথা সূত্রগুলো মনে রাখার জন্য আমি একটু বলে দেই। শ্রেণী সমান্তরাল, তাই তো? শ্রেণী একটা ছোট ওয়ার্ড, তাই ছোট হাতে আর এর সাথে এন। সমান্তরাল একটা বড় ওয়ার্ড, বড় হাতে আর এর সাথে এন। তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, আমি আমার মতো করে তোমাকে বললাম যে এই এনটা একবার স্মল আর এর সাথে, একবার ক্যাপিটাল আর এর সাথে। কখন তুমি কোন ইউজ করো পরীক্ষায় কিন্তু কনফিউশন লাগে। খেয়াল করো, শ্রেণী একটা ছোট ওয়ার্ড, তাহলে ছোট হাতে আর এর সাথে কি এন। সমান্তরাল একটা বড় ওয়ার্ড, তাই বড় হাতে আর এর সাথে কি হবে? এন। লেখক তারণ বেগের রাশিমালা। তারণ বেগের রাশিমালা আই ইকুয়াল এন এ ভিই। এন এ ভিই। এখানে তারণ বেগ
এই ভিটা হলো তারণ বেগ, ভি সমান কত? আই বাই এন এ ই, আই বাই এন এ ই। খেয়াল করো এই ইটা হলো ইলেকট্রনের চার্জ, এনটা হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এটা হলো ইলেকট্রনের চার্জ, এনটা হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এ ক্ষেত্রফল। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে আমরা জে দ্বারা প্রকাশ করি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ ঘনত্ব বলি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে আমরা প্রবাহ ঘনত্ব বলি। তাহলে এই যে আই, আই সমান কত? আই সমান এন এ ভি। এই এ এবং এ কাটা, এন ভিই। এটি প্রবাহ ঘনত্ব ও তারণ বেগের মধ্যে সম্পর্ক। এটি প্রবাহ ঘনত্ব ও তারণ বেগের মধ্যে সম্পর্ক, প্রবাহ ঘনত্ব ও তারণ বেগের মধ্যে সম্পর্ক। আমি হোয়াইট বোর্ডে যে দুটো লাইন লিখছি, এই দুটো লাইনের অঙ্ক তোমাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে, শীটের টাইপ 4-এ যাও। শীট তো পোস্ট করা হয়েছে, তাই না? পিডিএফ আকারে পোস্ট করা হয়েছে না? টাইপ 4-এ যাও, টাইপ 4। টাইপ 4 এর 1 নাম্বার কোশ্চেনটা পড়বা। টাইপ 4 এর 1 নাম্বার কোশ্চেনটা সবাই পড়বা। দেখো প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, বলছে প্রবাহ ঘনত্ব কত। তাহলে প্রবাহ ঘনত্ব তুমি কি জানো? আই বাই কত? এ। আই বাই কত? এ। প্রবাহ ঘনত্ব আই বাই কত? এ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ দেয়া আছে 4 এম্পিয়ার, দৈর্ঘ্য 2 মিলিমিটার, মিটারে নিলাম। প্রস্থ 1 মিলিমিটার, মিটারে নিলাম। তাহলে কত হয়ে গেল? 2 × 10⁻⁶। তড়িৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তুমি আরেকটা অঙ্ক দেখো সবাই, 2 নাম্বার প্রশ্নটা। 2 নাম্বার প্রশ্ন তুমি যদি দেখো, তো প্রশ্নের মধ্যে ব্যাসার্ধ দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এক কথায় প্রশ্নে বলছে তারণ বেগ কত। তাহলে তুমি আই সমান কি জানো? এন এ ভি, তাই তো? ফাইন। তাহলে ভি সমান কি হচ্ছে? আই বাই এন এ ই। এই এ এর জায়গায় যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে, যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে, এ এর জায়গায় কি লিখলাম আমরা? পাই আর স্কয়ার। যেহেতু ব্যাসার্ধ দেয়া আছে, এ এর জায়গায় কি লিখলাম আমরা? পাই আর স্কয়ার। তো এখান থেকে তুমি যে মানটা পাবা একক কি হবে? মিটার পার সেকেন্ড। কিন্তু প্রশ্নে কি চাইছে? মিলিমিটার পার সেকেন্ড। তো মিটার থেকে তুমি যদি মিলিমিটার যেতে চাও কি করবা? 1000 দিয়ে ভাগ করবা। মিটার থেকে তুমি যদি মিলিমিটার যেতে চাও 1000 দিয়ে কি করবা? ভাগ করবা। যে মানটা পাবা 1000 দিয়ে কি করবা? ভাগ। মিলিমিটার পার সেকেন্ড। টাইপ 4-এ আমি এই তারণ বেগের অঙ্ক আর প্রবাহ ঘনত্বের অঙ্ক দিছি। বাকি 2টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো।
জুলের তাপীয় সূত্র। জুলের তাপীয় সূত্র। জুলের তাপীয় সূত্র হলো H ইকুয়াল I স্কয়ার RT। জুলের তাপীয় সূত্র H ইকুয়াল I স্কয়ার RT, মানে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, উৎপন্ন তাপ প্রবাহ কালের সমানুপাতিক। H ইকুয়াল I স্কয়ার RT। এখন তুমি খেয়াল কথা তো, তুমি একটু আগে কিন্তু দেখছো যে P সমান I স্কয়ার R। আজকে ক্লাসের প্রথমেই তুমি দেখছো P সমান কত, I স্কয়ার R। এই যে I স্কয়ার R আছে, এই I স্কয়ার R এর জায়গায় আমি লিখতে পারি P। I স্কয়ার R এর জায়গায় আমি লিখতে পারি P। আবার তুমি দেখো P সমান, তুমি কি জানো, VI। P সমান তুমি জানো VI। এই যে P, এই P এর জায়গায় তুমি লিখতে পারো VI, তাই না? আবার এইটা কি, এইটা হলো উৎপন্ন তাপ। এইটা কি উৎপন্ন তাপ। যেহেতু তাপ, তাপ সমান তুমি কি জানো, এখানে এইটা কি, এখানে এইটা হলো উৎপন্ন তাপ, এখানে এইটা কি উৎপন্ন তাপ। যে তাপ, তাপের সূত্র তুমি কি জানো, ms ডেল থিটা। তাপের সূত্র তুমি কি জানো, ml। তাহলে যদি প্রশ্নের মধ্যে রোধের মান থাকে, যদি প্রশ্নের মধ্যে রোধের মান থাকে, তুমি তাপের সূত্র ইউজ করবা I স্কয়ার RT। যদি প্রশ্নের মধ্যে ক্ষমতার মান থাকে, তুমি ইউজ করবা PT। যদি প্রশ্নের মধ্যে বিভব পার্থক্য থাকে, সূত্র ইউজ করবা VIT। তাপমাত্রার পার্থক্য থাকে, সূত্র ইউজ করবা ms ডেল থিটা। আর যদি একই তাপমাত্রা হয়, একই তাপমাত্রা ml। তুমি তো তাপ গতিবিদ্যা অধ্যায় দেখছো, এলটা কি সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, এর মান তোমার মুখস্থ 3.36 10⁵ জুল পার কেজি। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.26 10⁶ জুল পার কেজি। তাহলে এই এলটা হলো সুপ্ত তাপ, এটা তুমি তাপ গতিবিদ্যা অধ্যায়ে দেখছো। তাহলে তুমি উৎপন্ন তাপের অনেকগুলো সূত্র পাইছো, তাই না? যদি প্রশ্নের মধ্যে রোধের মান থাকে, সূত্র ইউজ করবা কি I স্কয়ার RT। যদি প্রশ্নের মধ্যে ক্ষমতার মান থাকে, উৎপন্ন তাপের সূত্র কি ইউজ করবা PT। যদি বিভবের মান থাকে VIT। যদি তাপমাত্রার পার্থক্য থাকে ms ডেল থিটা। যদি একই তাপমাত্রা হয় ml। এখন ক্ষমতা, তুমি জানো যে কাজ করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। কাজ করার হারকে কি বলি আমরা, ক্ষমতা। এখানে তুমি W সমান কি লিখতে পারো, PT। W সমান তুমি লিখতে পারো PT। এখন আমাদের বাসায় যে বিদ্যুৎ বিল আসে, বিদ্যুৎ বিলটা কোন এককে আসে? বিদ্যুৎ বিলটা আসে যে এই যে ক্ষমতার একক কি ওয়াট, কিলোওয়াট লিখলাম। সময়ের একক কি সেকেন্ড, আওয়ার লিখলাম, আওয়ার। মানে বাসায় যে বিদ্যুৎ বিল আসে সেটা কোন এককে আসে, কিলোওয়াট আওয়ার। তার মানে পরীক্ষায় যদি কোনো অঙ্ক আসে, বিদ্যুৎ বিলের কোনো অঙ্ক আসে, তুমি কোন এককে করবা, কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। আর এটা কথা মনে রাখবা, এই যে বোর্ড অফ ট্রেড সমান হলো 1 ইউনিট, সমান হলো 1 কিলোওয়াট আওয়ার। বোর্ড অফ ট্রেড সমান কত, 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার। তাহলে পরীক্ষায় যদি একটা MCQ থাকে, 5 BOT কত? পরীক্ষায় যদি একটা MCQ থাকে যে 5 BOT কত, তাহলে 5 BOT সমান কত, 5 ইউনিট।
10 বিওটি কত? 10 ইউনিট বা 10 কিলোওয়াট আওয়ার। তাহলে বিওটি কি বোর্ড অফ ট্রেড সমান কত? 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার। আমরা বিদ্যুৎ বিলটার এসআই একক কোনটা বলি? এসআই একক কিলোওয়াট আওয়ার। এখন বিদ্যুৎ বিল বা মোট খরচ, আচ্ছা বিদ্যুৎ বিলই রাখলাম, হ্যাঁ। তো বিদ্যুৎ বিল একক কি? কিলোওয়াট আওয়ার। পি এন লিখলাম, এখানে একটা এন দিলাম। মনে করো আমি বললাম তুমি 5টি বাতি জ্বালাও, তো একটা বাতির ক্ষমতা যদি 100 ওয়াট হয়, তুমি বাতি জ্বালাও কয়টা? বলছি 5টা, তো ক্ষমতা কত হয়ে যাবে? 500 ওয়াট। আমি যদি বলি তুমি 3টি পাখা ঘোরাও, মানে একটা পাখার ক্ষমতা যদি 200 ওয়াট হয়, তাহলে 3টা পাখার ক্ষমতা কত হবে? 600 ওয়াট। এই এনটা হলো সংখ্যা, এনটা কি? সংখ্যা। যে 20টি বাতি জ্বালাই, এন এর মান 20। 10টি টিভি দেখি, এন এর মান 10। একটি বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করি, এন এর মান কত? 1। এনটা হলো সংখ্যা। এরপর কি আছে? টি। এখন এই যে এখানে তো এটা একক কি? কিলোওয়াট, যে কিলোওয়াট আওয়ার বা ইউনিট। আমি যদি বলি দৈনিক খরচ কত? দৈনিক, তাহলে একদিনের হিসাব। যদি আমি বলি 1 মাসে খরচ কত, এখানে আমি রাখলাম ডি। কি লিখলাম? ডি। ডি হলো ডে, ডি হলো ডে। মানে তোমার আমি যদি বলি একদিনে খরচ কত, দৈনিক খরচ কত, ডি এর মান 1। সপ্তাহে খরচ কত, ডি এর মান 7। 1 মাসে খরচ কত? 1 মাস সমান কত? 30 দিন, ডি এর মান 30। যদি প্রশ্নে মাস উল্লেখ করে দেয়, তাহলে জানুয়ারি মাস 31 দিন, ডি এর মান হবে 31। ফেব্রুয়ারি মাস 28 দিন, ডি এর মান কত হবে? 28। বুঝি নাই? যদি প্রশ্ন বলে লিপ ইয়ার কত, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত হবে? 29, সেটা অন্য হিসাব। মানে কি 1 মাস বললে 30, আর যদি মাস উল্লেখ করে দেয় ওই মাসটা কতদিন, ওইটা হবে। তারপরে বললাম বি। বি বি হলো প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য, বিটা হলো প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য। বাচ্চারা যদি প্রশ্নে বলে কত ইউনিট খরচ হবে, আনসার তোমার এখানেই শেষ, কত ইউনিট খরচ হবে। কিন্তু যদি প্রশ্ন বলে কত টাকা খরচ হবে, তো এটাকে কি করতে হবে? টাকা দিয়ে গুণ করতে হবে। মনে করো তুমি 1 মাসে তোমার বাসায় 200 ইউনিট খরচ হয়, যদি বলি 1 মাসে কত ইউনিট খরচ হয়? 200 ইউনিট। কিন্তু আমি যদি বলি যে 1 ইউনিটের দাম 3 টাকা, 1 ইউনিটের দাম 3 টাকা, তাহলে 1 মাসে তোমার খরচ কত? তাহলে তোমার 200 ইউনিট খরচ হয়, 1 ইউনিটের দাম 3 টাকা, তাহলে কত টাকা খরচ হবে? 600 টাকা। তার মানে যদি বলে কত টাকা খরচ হয়, তাহলে এই টাকা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এই টাকাটা কি? প্রতি ইউনিট। এই যে বিটা কি? প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য। তো আমি যে সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলোর অঙ্ক আগে শেষ করব, পরে নতুন অঙ্কে যাব। সবাই শীটের 2 নাম্বার প্রশ্নটা পড়ো, রিটেন পার্টের 2 নাম্বার। রিটেন পার্টের 2 নাম্বার প্রশ্নটা পড়ো। তো প্রশ্নের মধ্যে বলছে শ্রেণী সমবায়ে যুক্ত 2টি তড়িৎ কোষ। প্রশ্ন ভালো করে পড়ো। শ্রেণী সমবায়ে যুক্ত 2টি তড়িৎ কোষ, যে 2টি তড়িৎ কোষ, তাহলে এন এর মান কত? 2। এবং তড়িৎ কোষগুলা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী কি ছোট ওয়ার্ড, তাহলে ছোট হাতের আর এর সাথে কি হবে? এন।
প্রশ্ন বলছে দুটি তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত। একাধিক যদি যদি বলতো একটি তড়িৎ কোষ, তাহলে আমরা I ইকুয়াল E বাই R প্লাস R এটা দিয়ে অঙ্ক করতাম। যখনই একাধিক তড়িৎ কোষ তাহলে n আনতে হবে, তখন দেখতে হবে শ্রেণী না সমান্তরাল, যেহেতু শ্রেণী তাহলে n। এখন বাচ্চারা দেখো প্রশ্নের মধ্যে তড়িৎ প্রবাহ দেয়া আছে 0.5 এম্পিয়ার। 0.5 এম্পিয়ার, 0.5 যে কথা আর হাফ তো এক কথাই। দুটি তড়িৎ কোষ n এর মান 2। তারপরে তোমার বলছে যে তড়িৎ চালক বল 0.5 ভোল্ট। 0.5 ভোল্ট, 0.5 যে কথা হাফ এক কথাই। অভ্যন্তরীণ রোধ দেয়া আছে 0.8। এই আর এর মানটা তোমাকে বের করতে বলছে 1.6 আর প্লাস 1.6 বাই কত 2 আর কত 2 মাইনাস 1.6 0.4। তো বাচ্চারা 3 নাম্বার প্রশ্ন যদি পড়ো, 3 নাম্বার প্রশ্ন দেখো বলছে তিনটি তড়িৎ কোষ কারণ একাধিক তড়িৎ কোষ n এর মান কত 3, তিনটি তড়িৎ কোষ n এর মান কত 3। ফাইন। এখন দেখো প্রশ্নে বলছে এই তড়িৎ কোষগুলো কোন সমবায়ে যুক্ত। বলতে তিনটি তড়িৎ কোষ, তড়িৎচালক বল দেয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেয়া আছে, বলতে তিনটি তড়িৎ কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত। যেহেতু প্রশ্ন বলছে সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল একটা বড় ওয়ার্ড, তাহলে এই ক্যাপিটাল আর এর সাথে কি হবে n। মানে বিষয় হলো nটা কি স্মল আর এর সাথে হবে না ক্যাপিটাল আর এর সাথে হবে। যদি প্রশ্ন বলে শ্রেণী ছোট ওয়ার্ড, এই স্মল আর এর সাথে কি হবে n। যদি বলে সমান্তরাল বড় ওয়ার্ড, তাহলে ক্যাপিটাল আর এর সাথে কি হবে n। কারণ প্রত্যেকটা মান দেয়া আছে, বাকি ক্যালকুলেশনটুকু তুমি করবা। এই 3 এর পরে সবাই 26 নম্বর প্রশ্ন করবা। 3 এর পরে কত 26। দেখো 26 নম্বর প্রশ্নের মধ্যে তোমাকে বলছে যে দুটি তড়িৎ কোষ n এর মান 2। দুটি তড়িৎ কোষ n এর মান কত 2। সবাই প্রশ্নটা পড়ো তো। প্রশ্নের মধ্যে বলছে যে কোন তড়িৎ কোষগুলো কোন সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। I ইকুয়াল সমান্তরাল বড় ওয়ার্ড, তাহলে বড় হাতে আর এর সাথে ক্যাপিটাল আর এর সাথে কি হবে n। প্রশ্নের মধ্যে অভ্যন্তরীণ রোধের মান দেয়া নাই। যদি প্রশ্নের মধ্যে অভ্যন্তরীণ রোধের মান দেয়া থাকে প্লাস আর লিখবা, আর যদি অভ্যন্তরীণ দেয়া না থাকে প্লাস আর লেখার দরকার নাই। তাহলে এখানে n আর n তো কাটাই, n আর n কি কাটাই। এখন দেখো প্রশ্নের মধ্যে কার মান বের করতে বলছে, তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে। প্রশ্নের মধ্যে তড়িৎ প্রবাহের মান বের করতে বলছে। সবাই 12 নম্বর প্রশ্নটা পড়ো। সবাই 12 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্নে তড়িৎ প্রবাহ দেয়া আছে 1 সেকেন্ডের চার্জের পরিমাণ কত। এটা কিন্তু স্থির তড়িৎ অধ্যায়ের সূত্র Q ইকুয়াল IT। হলো স্থির তড়িৎ অধ্যায়ের সূত্র Q ইকুয়াল IT। I এর মান দেয়া আছে 5 এম্পিয়ার, সময়ের মান দেয়া আছে 1 সেকেন্ড। 13 নম্বর প্রশ্নটা বলো 13। দেখো এখানে এত ভোল্ট ভি এর মান দেয়া আছে, এত ওয়াট ক্ষমতার মান দেয়া আছে, রোধ কত রোধ। তাহলে প্রশ্নের মধ্যে তুমি দেখো ক্ষমতার মান দেয়া আছে, বিভবের মান দেয়া আছে, রোধের মান বের করতে বলছে। তুমি তো ক্ষমতা অনেকগুলো সূত্র জানো, পি ইকুয়াল ভি আই, পি ইকুয়াল আই স্কোয়ার আর পি ইকুয়াল ভি স্কোয়ার বাই কত আর, তাই না। যেহেতু বিভব আছে রোধ আছে, ক্ষমতা সূত্র কোনটা ইউজ করবা, ভি স্কোয়ার বাই আর।
এখান থেকে তুমি আশা করি রোধের মানটা বের করতে পারবা, ভি স্কোয়ার বাই কত পি। সবাই 14 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, 14। সবাই 14 নাম্বার কোয়েশ্চেনটা সবাই পড়ো, দেখো একই রকম কিনা। চোদ্দ নম্বর প্রশ্ন পড়ো, দেখো একই রকম কিনা। দেখো এখানে 14 নম্বর প্রশ্নের মধ্যে এত ভোল্ট দেয়া আছে, এত ওয়াট দেয়া আছে, একই অঙ্ক, 13 14 সেম। 15 নাম্বার কোয়েশ্চেন পড়ো, 15 নাম্বার। বাচ্চারা 15 নাম্বার দেখো, ভোল্টের মান, বিভবের মান দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, রোধ কত। তাহলে তুমি ভি সমান কি জানো, আয়ার, বিভবের মান দেয়া আছে, তড়িৎ প্রবাহের মান দেয়া আছে, আর এর মান চাইছে। ভি সমান কত, আয়ার। সবাই 16 নাম্বার কোশ্চেনটা পড়ো তো, 16। সবাই 16 নাম্বার কোশ্চেনটা পড়ো। ষোলো নম্বর প্রশ্ন যদি পড়ো, দেখো যে এখানে বিভবের মান দেয়া আছে, ক্ষমতার মান দেয়া আছে, রোধের অনুপাত বের করতে বলছে, রোধের অনুপাত। তাহলে তুমি পি সমান কি জানো, ভি স্কোয়ার বাই আর, আর সমান কি জানো, ভি স্কোয়ার বাই পি। তুমি যদি রোধের অনুপাত বের করতে চাও, তুমি যদি রোধের অনুপাত বের করতে চাও, তাহলে আর এর সাথে ভি এর কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক। তাহলে কি হবে, ভি ওয়ান বাই ভি টু, বর্গের সমানুপাতিক, সমানুপাতিক মানে সেম, উপরে 1 লিখছি, উপরে 1 লিখতে হবে। রোধের সাথে ক্ষমতার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে উপরে 1 লিখছি, ক্ষমতার ক্ষেত্রে উপরে কি লিখতে হবে 2, কারণ ব্যস্তানুপাতিক মানে কি উল্টা, সমানুপাতিক মানে সেম, 1 লিখছো মানে 1, কিন্তু এর সাথে ক্ষমতার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে উপরে 1 লিখছি মানে কি লিখতে হবে 2, মানগুলো বসালেই হবে। সবাই 17 নাম্বার কোয়েশ্চনটা পড়ো তো, 17 নাম্বার। সবাই 17 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। দেখো 17 নম্বর কোয়েশ্চনে শুধুমাত্র রোধের সূত্রটা জানতে চাইছে, আর ইকুয়াল রো এল বাই কত এ। 17 নম্বর অঙ্কটা শুধুমাত্র রোধের সূত্রটা জানতে চাইছে। রোধের সূত্র কি, আর ইকুয়াল কত রো এল বাই কত এ। 18 নম্বর কোয়েশ্চন পড়ো, 18। দেখো এত সেন্টিমিটার লম্বা, আচ্ছা আরেকটা কথা বলি, 18 নম্বর প্রশ্নটা সবাই পড়ছো তো। দেখো 18 নম্বর প্রশ্নের মধ্যে কার মান চাইছে, প্রশ্নটা ভালো করে পড়ো। 18 নম্বর অঙ্কের মধ্যে কার মান চাইছে, আপেক্ষিক রোধের মান চাইছে, আপেক্ষিক রোধ। এখন আমি তোমাকে বলছিলাম যে একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা একই থাকে। আমি তোমাকে কি বলছিলাম, যে একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা একই থাকে। তাহলে এখানে আপেক্ষিক রোধের মান চাইছে, মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো অঙ্কের মধ্যে আপেক্ষিক রোধের মান চায়, তুমি প্রশ্নের মধ্যে ভালো করে দেখবা যে আপেক্ষিক রোধের মান কোথাও আছে কিনা। যদি থাকে ওইটাই তোমার আনসার, আর যদি না থাকে, যেমন 18 নম্বর অঙ্কটার মধ্যে আপেক্ষিক রোধের মান দেয়া নাই, যখন দেয়া নাই তখন তুমি আপেক্ষিক রোধের মান বের করবা, আপেক্ষিক রোধের মান বের করবা। সূত্র কি, দেখো এই অঙ্কের মধ্যে রোধের মান দেয়া আছে, ব্যাস দেয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে কি হবে, ব্যাসার্ধ। এল দেয়া আছে 200 সেন্টিমিটার মানে 2 মিটার। ব্যাস দেয়া আছে, ব্যাস দেয়া আছে তোমার 30 সেন্টিমিটার, মিটারে নিলা। রোধের মান দেয়া আছে 10, রোধের মান কত দেয়া আছে 10। তাহলে আমি বলছি, যদি প্রশ্নের মধ্যে আপেক্ষিক রোধের মান চায়, তুমি প্রশ্নের মধ্যে খুঁজবা যে আপেক্ষিক রোধের মান আছে কিনা, থাকলে ওইটাই আনসার, আর না থাকলে সূত্রতে বের করবা। সবাই 39 নাম্বার প্রশ্নটা পড়ো তো, 39 নাম্বার প্রশ্নটা পড়ো। 39 নাম্বার প্রশ্নটা পড়ছো।
39 নম্বর প্রশ্নের মধ্যে কার মান চাইছে? আপেক্ষিক রোধের মান চাইছে। আমি তোমাকে একটু আগে কি বলছি, যদি আপেক্ষিক রোধের মান চায়, যদি আপেক্ষিক রোধের মান চায়, তুমি প্রশ্নের মধ্যে খুঁজবা যে আপেক্ষিক রোধের মান দেয়া আছে কিনা, থাকলে ওইটাই অ্যান্সার। যত 39 নম্বর অঙ্কটার মধ্যে আপেক্ষিক রোধের মান দেয়া আছে, তাহলে যেটা দেয়া আছে ওইটাই অ্যান্সার। প্রশ্নের মধ্যে যে মানটা দেয়া আছে ওইটাই তোমার কি হবে? অ্যান্সার। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? যদি আপেক্ষিক রোধের মান চাই, তুমি প্রশ্নের মধ্যে খুঁজবা যে কোথাও আপেক্ষিক রোধের মান আছে কিনা, থাকলে ওইটাই অ্যান্সার। তুমি আরেকটা প্রশ্ন করো। আমি কিন্তু এটা 38 নাম্বার পড়াই ফেলছি। হ্যাঁ, 38 আর 39 একই রকম অঙ্ক। 39 নাম্বার প্রশ্নটাও তুমি পড়ো। দেখো তো 39 নাম্বার প্রশ্নে কার মান চাইছে? আপেক্ষিক রোধের মান চাইছে। আপেক্ষিক রোধের মান তুমি প্রশ্নের মধ্যে খুঁজে দেখো তো আপেক্ষিক রোধের মান আছে কিনা। আছে। যে আপেক্ষিক রোধের মান থাকে তাহলে ওইটাই তোমার আনসার। আপেক্ষিক রোধের মান আছে থাকলে ওইটাই কি হবে? তোমার আনসার। আমার কথা কি তুমি বুঝতে পারছো? যদি আপেক্ষিক রোধের মান থাকে ওইটাই কি হবে? তোমার আনসার। তাহলে আমি কি বলছি, এগুলা কিন্তু ঢাকা ভার্সিটির খুব প্রিয় অঙ্ক, খুব প্রিয়। তাহলে আপেক্ষিক রোধের মান যদি বের করতে বলে তুমি প্রশ্নের মধ্যে খুঁজবা, থাকলে ওইটাই আনসার, না থাকলে তুমি বের করবা। সবাই 43 নাম্বার প্রশ্ন পড়ো তো। 43 দেখো 43 নম্বর প্রশ্নে কার মান চাইছে? আপেক্ষিক রোধের মান চাইছে। আপেক্ষিক রোধের মান। এখন আমি কি বলছিলাম, তুমি এটাকে যদি ভাঙে ফেলো তাহলেও আপেক্ষিক রোধের মান সেম, এটা যদি দ্বিগুণ করো তাহলে আপেক্ষিক রোধের মান সেম। একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদাই অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। কি বললাম? একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা অপরিবর্তিত থাকে। এই 43 এর আনসার কি হবে? অপরিবর্তিত। শুনতে পাইছো? 43 এর আনসার কি? অপরিবর্তিত। আনসার কি এটার? অপরিবর্তিত। শুনতে পাইছো কথা? একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা অপরিবর্তিত থাকে। একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা অপরিবর্তিত থাকে। তাহলে 43 এর আনসার কি হবে? অপরিবর্তিত। বারবার বলতেছি, এই 43 এর আনসার কি? অপরিবর্তিত। বারবার কেন বলতেছি বুঝতে পারছো তো? একটি দণ্ডের আপেক্ষিক রোধের মান সর্বদা অপরিবর্তিত থাকে। ফাইন। এখন আমরা যাব 40 নাম্বার। এখন আমরা যাব 40 নাম্বারে। তুমি যদি 40 নাম্বার প্রশ্নটা পড়ো, দেখো বলছে একটি টেনে 3 গুণ করা হলো, মানে দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, রোধ কত? তোমাকে খাতায় আজকে ক্লাসে রোধের সূত্র যখন লিখছিলাম তখন নোট লিখছিলাম দুইটা। একটার মধ্যে লিখছিলাম দৈর্ঘ্য n গুণ করা হলে, রোধের মান কি হবে? n²r1। ঢাকা ভার্সিটির খুব প্রিয় অঙ্ক কিন্তু এটা। দৈর্ঘ্য n গুণ করা হলে রোধের মান কত হবে? n²r1। তাহলে এখানে দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে? 3 গুণ। r1 এর মান কত দেয়া আছে? 9। দৈর্ঘ্য n গুণ করা হলে রোধের মান n²r1। বাচ্চারা সবাই 42 নাম্বার প্রশ্নটা পড়ো তো। 42 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো 42 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাকে কি বলছে? 42 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাকে বলছে যে দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে? 4 গুণ। দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে? 4 গুণ। দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় রোধ কত গুণ হবে? 16 গুণ। দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে? 4 গুণ। দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় রোধ কত গুণ হবে? পূর্বের পূর্বের কয় গুণ হবে? 16 গুণ। পূর্বের কত গুণ হবে? পূর্বের 16 গুণ। সবাই 41 নাম্বার কোশ্চেনটা পড়ো। 41 নাম্বার কোশ্চেনটা যদি তুমি পড়ো, 41 নাম্বার কোশ্চেন দেখো বলছে দৈর্ঘ্য দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ দ্বিগুণ, রোধের মান পূর্বের কত হবে?
রোধের মান পূর্বের কত হবে, রোধের মান পূর্বের কত হবে। যদি প্রশ্নের মধ্যে এটা দেয়া না থাকতো, যদি শুধুমাত্র বলতো দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে তুমি অবশ্যই এটা দিয়ে করতা। যদি শুধুমাত্র প্রশ্ন বলতো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কত, এটা দিয়ে করতা। কিন্তু এখানে দৈর্ঘ্য দেয়া আছে আবার ব্যাসার্ধ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে আবার ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে তোমাকে রো এল বাই কত এ, রো এল বাই কত এ। এখন এই যে এ সমান কত, পাই আর স্কোয়ার, এ সমান কত, পাই আর স্কোয়ার। তাহলে R2 বাই R1, R2 বাই R1। রোধের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, সমানুপাতিক। কিন্তু রোধের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে রোধের সাথে দৈর্ঘ্যের সমানুপাতিক 2 কিন্তু ব্যাসার্ধের কি সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে প্রশ্ন বলছিল দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, এই R2 সমান কত, 2R1, কত হয়ে গেছে, হাফ। তাহলে রোধ কি হয়ে যাবে, অর্ধেক, রোধ কি হয়ে যাবে, অর্ধেক, পূর্বের অর্ধেক। তাহলে আমি কি বলছি, তুমি কি শুনতে পাইছো? যদি প্রশ্নের মধ্যে শুধুমাত্র বলতো দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, রোধ কত, তুমি অবশ্যই এই সূত্র দিয়ে করতা, এম স্কয়ার R1। কারণ এখানে দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে আরো মান আছে, দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে আরো মান আছে, এই কারণে তুমি মূল সূত্র দিয়ে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে সবাই 44 নাম্বার কোশ্চেনটা পড়ো, 44, সবাই 44 নাম্বার প্রশ্নটা পড়ো। ফোরটি ফোর নাম্বার যে অঙ্কগুলা 44, দেখো প্রশ্নের মধ্যে তোমার 44 প্রশ্নের মধ্যে দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, ব্যাসের অনুপাত চাইছে। প্রশ্নের মধ্যে দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, বলছে যে ব্যাসের অনুপাত কত। দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, বলছে ব্যাসের অনুপাত কত। একটু যদি তুমি সামনে তাকাও বাচ্চারা, আর এ সমান কত, রো এল, তাই তো। তাহলে এই যে এ সমান কত, পাই আর স্কয়ার, এ সমান কত, পাই আর স্কয়ার। তাহলে এই যে আর তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি, ব্যাস বাই 2, ব্যাসার্ধ মানে কি, ব্যাস বাই কত, 2, ব্যাস বাই 2। আচ্ছা, তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই ব্যাসের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তুমি শুধু এতটুকু শুধু বোঝার জন্য আমি বলছি, তুমি এতটুকু মনে রাখলেও চলবে যে ব্যাসের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। ব্যাসের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। কারণ আমরা এইটা দিয়ে অঙ্ক করবো, এটা শুধু তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি। ব্যাসের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। যদি বর্গমূলের সমানুপাতিক হয়, তাহলে সূত্রটা কি হচ্ছে, d1 বাই d2 রুট ওভার L1 বাই L2, রুট ওভার L1 বাই L2, 4/9, 2:3। তাহলে ব্যাসের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তোমাকে যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যেগুলো বাড়ির কাজ দিই, আজকেও যে বাড়ির কাজ দিব, বাড়ির কাজের মধ্যে এই সূত্রের অঙ্ক অনেকগুলো আছে। তাহলে তোমরা এই 44 নাম্বার অঙ্কটাও বুঝে ফেলছো। সবাই শীটের টাইপ 1-এ যাবা, টাইপ 1।
এই টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। এই টাইপ 1-এ আমি রোধের অঙ্কগুলা দিছি। এগুলো টাইপ 1 কিন্তু প্রশ্ন ব্যাংক। টাইপ 1 কিন্তু প্রশ্ন ব্যাংক। শুনতে পাইছো কথা? তাহলে এই রোধের সূত্রের অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে আসছে, যত রকম আসছে, যতগুলা প্রশ্ন আসে সবগুলো আমি টাইপ 1-এ দিছি। এখানে রোধের সূত্রগুলা, ঠিক আছে, রোধের সূত্রের অঙ্কগুলো দিছি। টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। তার মধ্যে আমি তোমাকে টাইপ 1-এর 2 নম্বর অঙ্কটা বুঝাই দিচ্ছি। সবাই টাইপ 1-এর 2 নম্বর প্রশ্নটা পড়ো। টাইপ 1-এর 2 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্নের মধ্যে বেশের মান দেয়া আছে। প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। বেশের মান দেয়া আছে, তড়িৎ প্রবাহের অনুপাত চাইছে। কারণ তুমি আর ইকুয়াল কি জানো? রো এল বাই এ। বাচ্চা তুমি তো এটাও জানো, ভি ইকুয়াল কত? আই আর। ভি ইকুয়াল কত? আই আর। তাহলে আর সমান কত? ভি বাই আই। এই যে আর আছে, এই আর এর জায়গায় তুমি কি লিখতে পারো? ভি বাই কত? আই। রো এল, এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। উল্টাই দিলাম, উল্টাই দিলাম। এই যে তোমার আর, আর তো ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? ব্যাস বাই কত? 2। ব্যাস বাই কত? 2। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই তড়িৎ প্রবাহের সাথে ব্যাসের কি সম্পর্ক? তড়িৎ প্রবাহের সাথে মানে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক, মানে যখনই ভার্সিটিতে ক্যালকুলেটর উঠে পড়ছে তখনই কিন্তু এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকের অঙ্কগুলো বেশি আসে, কারণ এইগুলো কিন্তু ক্যালকুলেটর লাগে না। খেয়াল করে দেখো তো, তড়িৎ প্রবাহের সাথে ব্যাসের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমি যদি লিখি তো প্রশ্নে কি চাইছে? হ্যাঁ, দেখো পি এর ব্যাস কত? 2। আর কিউ এর ব্যাস কত? 1। 4/1। টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। টাইপ 1 তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। টাইপ 1 এর আমি আরো একটু অঙ্ক করে দিব। 18 নাম্বার। আঠারো নম্বর না, 11 নম্বর। 11 নম্বরটা করে দিব। টাইপ 1 এর 11 নম্বর অঙ্কটাও তোমাদের আমি করে দিব। টাইপ 1 এর 11 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, খেয়াল করো, এখানে বলছে দৈর্ঘ্য দ্বিগুণ। দৈর্ঘ্য দ্বিগুণ বলছে, ক্ষেত্রফল অর্ধেক। দৈর্ঘ্য দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ, ক্ষেত্রফল কি? অর্ধেক। আমরা যদি আর ইকুয়াল কত? রো এল বাই কত? এ। তাহলে খেয়াল করো তো, আমি যদি লিখি R2/R1, R2/R1, মনোযোগ দাও, R2/R1। রোধের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক? সমানুপাতিক। L2/L1। রোধের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে? L1 বাই কত? L2। তাহলে এই যে R1, এই R1 এর মান প্রশ্নে কত দেওয়া আছে? 10। R1 এর মান কত দেওয়া আছে? 10। এই L2 সমান কত? 2L1। A2 সমান কত? A1/2। তাহলে R2 কত হয়ে গেল? 40।
আর একটা কত হয়ে গেল 40। তোমার 18 নম্বর অঙ্কটা আমি করতে চাইছিলাম না, 18 নম্বর অঙ্কটা কিন্তু এই পর্যন্তই, কিন্তু 11 নম্বর অঙ্কটার মধ্যে আরেকটু বাড়তি কাজ আছে। প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ো সবাই, প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ো। বলছে দেখো, তারটিকে সমান 2 ভাগে ভাগ করলে, তারটিকে সমান 2 ভাগে ভাগ করলে, তাহলে তুমি এই যে তারটা আছে, এই যে তারটা আছে, এই তারটাকে তুমি কি করবা, সমান 2 ভাগে ভাগ করবা। তখন এই 40কে তুমি যদি সমান 2 ভাগে ভাগ করো, কত হবে? একটা কি হবে 20 ওহম, আরেকটা কি হবে 20 ওহম। তোমাকে এটাকে আমি সমান কয় ভাগে ভাগ করতে বলছি? 2 ভাগে। সমান 2 ভাগে ভাগ করলে একটা ভাগ কত হবে 20 ওহম, আর একটা ভাগ কত হবে 40 ওহম। প্রশ্ন বলছে সমান 2 ভাগে ভাগ করে এদের কি সমান্তরাল সমবায় যুক্ত করো। প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্ন দেখো কি বলছে, তারপর তারটিকে সমান 2 অংশে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে এই সমান 2 ভাগে তুমি ভাগ করছো, এখন তুমি সমান্তরালে যুক্ত করবা। বাচ্চারা, সমান্তরাল সূত্র তোমার অবশ্যই মনে আছে। তাহলে এটাকে আমরা কি করবো, সমান্তরালে যুক্ত করব। তুমি সমান্তরালে যুক্ত করো 1/20, 1/20, 2/20, আর পি কত হয়ে যাবে 10, আর পি কত হয়ে যাবে 10। তার মানে এই তুমি এই যে মানটা পাইছো 18 নম্বর অঙ্কটা কিন্তু এই পর্যন্তই শেষ। আর এই অঙ্কটার মধ্যে কি, এটাকে সমান 2 ভাগে ভাগ করছো, তারপর তাদেরকে সমান্তরালে যুক্ত করছো। এই 11 নম্বর অঙ্ক আর 26 নম্বর অঙ্ক একই রকম, 11 আর 26 একই রকম অঙ্ক। তাহলে তোমাদের টাইপ 1 বাড়ির কাজ দিলাম, টাইপ 1 এর সবগুলো রোধের অঙ্কের সূত্র, ঠিক আছে? টাইপ 1 বাড়ির কাজ থাকলো। রিটেন পার্টের 59 নাম্বার কোয়েশ্চনটা সবাই পড়ো। রিটেন পার্টের 59 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। দেখো, এই অঙ্কটা হলো তোমার বিদ্যুৎ বিলের অঙ্ক। সব প্রশ্নটা যদি একটু পড়ো 59। দেখো বলছে 100 ক্ষমতার মান বলছে 100 ওয়াট, কিন্তু আমরা বিদ্যুৎ বিল যে আসে সেটা তো ওয়াটে আসে না, কিলো ওয়াটে আসে। তোমাকে এটা কিলো ওয়াট নিতে হবে। ওয়ান বাই কত 10। আমাদের বিদ্যুৎ বিল যে আসে সেটা কিসে আসে, কিলো ওয়াটে। তাহলে আমাকে ক্ষমতার এককটা কিসে নিতে হবে, কিলো ওয়াটে। তুমি সকল অঙ্ক অবশ্যই ক্ষমতার একক ওয়াট দিয়ে করবা, কিন্তু যখন তুমি বিদ্যুৎ বিলের অঙ্ক করবা, বিদ্যুৎ বিলের অঙ্ক যখন আমরা করব, তখন আমাদের এককটা কি রাখবে, কিলো ওয়াট, এত কিলো ওয়াট। তাহলে পি এর মান কত 1/10। এন হলো সংখ্যা, প্রশ্ন বলছে 5টি বাতি, এন এর মান কত 5। 5টি বাতি কয় ঘন্টা জ্বলে, 6 ঘন্টা, টি এর মান 6। কয় দিন বলছে, বলছে মাসে বিল কত, মাসে, মানে ডি হলো ডে, 30 দিন, ডিটা কি 30 দিন। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য কত, 2.5। 2.5 মানে কি, 2.5, 5/2 কত, 5/2। তাহলে বিদ্যুৎ বিলের অঙ্কগুলো যখন তুমি করবা, ক্ষমতার এককটা কিসে রাখবা, কিলোওয়াটে। সময়ের এককটা কিসে রাখবা, আওয়ারে। এখানে সময়ের এককটা আওয়ারেই দেওয়া আছে, হচ্ছে 6 ঘন্টা। আমি আরো একটা অঙ্ক করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সবাই 60 নাম্বার প্রশ্নটা বলো। 60 দেখো, এখানে বলছে 60 নাম্বার অঙ্ক যে
100 এম্পিয়ার, 200 ভোল্ট, ফাইন। 60 নম্বর অঙ্কটা যদি তুমি করো, তুমি ক্ষমতার সূত্র কি জানো? পি ইকুয়াল ভিআই। পি ইকুয়াল ভিআই। এখানে তুমি দেখো 200 ভোল্ট 100 এম্পিয়ার, 200 ভোল্ট 100 এম্পিয়ার, এত ওয়াট। কিন্তু আমরা এককটা কিসে রাখবো? কিলোওয়াটে। কিলোওয়াট। প্রশ্নে আরো দেখো দেওয়া আছে একটি বৈদ্যুতিক ইস্ত্রি, এন তো সংখ্যা, একটি ইস্ত্রি এন এর মান 1। তারপরে বলছে 2 ঘন্টা, টি এর মান কি? 2 আওয়ার, 30 দিন, 30 দিন। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বের করতে বলছে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে দেখো দেওয়া আছে তোমার প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে 1 টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে 1 টাকা। বিদ্যুৎ বিল পিএন যদি বলতো কত ইউনিট খরচ হয়, আনসার হতো এইটাই। যদি বলছে কত টাকা খরচ হবে, যেহেতু টাকার মান দেওয়া আছে, কত টাকা খরচ হবে, তোমার বিদে কি করতে হবে? গুণ। তাহলে এটা কি 20, একটি বৈদ্যুতিক ইস্ত্রি, 2 ঘন্টা, 30 দিন, 1 টাকা। তাহলে যদি বলে কত ইউনিট খরচ হবে, তখন কিন্তু তুমি বি লিখবা না। আর যদি কত টাকা খরচ হবে, টাকা দিয়ে কি করতে হবে? গুণ। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখি। সবাই 51 নাম্বার প্রশ্নটা পড়ো। 51 নাম্বার প্রশ্নটা পড়ো। বাচ্চারা দেখো এখানে দেওয়া আছে পিক কারেন্ট। পিক কারেন্ট মানে হলো শীর্ষ মান 7.07 এম্পিয়ার। বলছে পিক কারেন্ট, পিক কারেন্ট হলো শীর্ষ মান। তুমি পি ইকুয়াল কি জানো? ভিআই। আবার আই সমান তুমি কি জানো? I0/√2। I0/√2। তোমার এই সূত্রটা কিন্তু তোমার পঞ্চম অধ্যায়ে তুমি দেখবা IRMS সমান I0/√2 বা √2 বা 0.707 I0। তোমরা পঞ্চম অধ্যায়ে অবশ্যই পড়ছো এই সূত্রটা, পঞ্চম অধ্যায়ের সূত্র। I0 হলো শীর্ষ মান। তাহলে এখানে তোমার ভি এর মান দেওয়া আছে 220, I0 এর মান দেওয়া আছে 7.07। তুমি যে মানটা পাবা ওয়াটে পাবা, এই মানটাকে তোমাকে কিলো ওয়াটে নিতে হবে, কিলোওয়াট। তারপর সেই আগের মতোই সূত্র। তো এই যে মানটা, এই মানটা তো ক্ষমতার মান। প্রশ্ন পড়ো। প্রশ্ন লেখা আছে একটি বৈদ্যুতিক যন্ত্র এন এর মান 1। একটি বৈদ্যুতিক যন্ত্র এন এর মান 1। কয় ঘন্টা? বলছে 10 ঘন্টা। প্রশ্ন বলছে দৈনিক খরচ কত? দৈনিক ডি এর মান কত হবে? 1। বলছে দৈনিক ডি এর মান 1। প্রশ্ন বলছে কত টাকা? বলছে 4 টাকা। বিদ্যুৎ বিল আসবে এত টাকা। সবাই 53 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 53 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। যদি তুমি 53 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, দেখো একটি ছাত্রাবাসের 20টি কক্ষের প্রত্যেকটি কক্ষে 3টি করে বাতি আছে। তবে তোমার তাহলে এখানে মোট খরচ চাইছে। সবার প্রশ্নটা আগে যদি বলে নাও, মোট খরচ, বাতির খরচ প্লাস টিভির খরচ। কারণ প্রশ্নের মধ্যে বাতিও আছে আবার টিভিও আছে। পিএন
দেখো প্রশ্নে বলছে বাতি কত 25 ওয়াট, 25 ওয়াট, তুমি অবশ্যই এটা কিলো ওয়াটে নেবা। প্রশ্ন বলছে 20টি কক্ষ এবং প্রত্যেক কক্ষে 3টি বাতি, তাহলে মোট বাতি কয়টা হয়ে গেছে 60। এবং মনে কর তোমার রুমে 3টা বাতি, এরকম 20টা রুম, বাতি কয়টা 60টা। প্রশ্ন বলছে বাতি কয় ঘন্টা জ্বলে, 6টা হতে 11টা, মানে 5 ঘন্টা। প্রশ্ন বলছে কয় দিন, 53 নম্বর, কয় দিন, বলছে দৈনিক না, কিন্তু খরচ চাই, সবাই প্রশ্ন ভালো করে পড়ো, খরচ চাইছে 30 দিনের, 30 দিনের। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত বলছে 0.30। এখন টিভির ক্ষমতা, প্রশ্ন বড়, টিভির ক্ষমতা কত, টিভির ক্ষমতা বলছে 1 কিলোওয়াট। টিভি কয়টি বলছে একটি। টিভি কয় ঘন্টা দেখো 2 ঘন্টা। কত দিন 30 দিন। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত 0.30। তার মানে এই অঙ্কটার মধ্যে তোমার বাতির খরচও আছে, আবার কি টিভির খরচও আছে। তাহলে মোট খরচ কি হবে, বাতির খরচ প্লাস টিভির খরচ। বাতির খরচ বের করবো, টিভির খরচ বের করবো, পরে কি করবা যোগ করে দেবা। এটা হলো বাতির খরচ আর এটা হলো টিভির খরচ। সবাই 52 নম্বর প্রশ্নটা বড়, 52। সবাই 52 নম্বর প্রশ্নটা যদি পড়ো, ফাইন। তুমি জানো যে পি ইকুয়াল ভিআই, পি ইকুয়াল ভিআই। এখানে ভি এর মান দেওয়া আছে 200 ভোল্ট, তড়িৎ প্রবাহ দেওয়া আছে 100 এম্পিয়ার। না, 52 নম্বর অঙ্ক 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ দেওয়া আছে 5 এম্পিয়ার। কত হয় 1100 ওয়াট। তাহলে তোমার কাছে 1100 ওয়াট আছে, তাহলে তুমি 100 ওয়াটের কয়টা বাতি জ্বালাতে পারবা 11টি। আমার কথা তুমি বুঝতে পারছো যে তোমার কাছে আছে কত ওয়াট, তোমার কাছে আছে 1100 ওয়াট। প্রশ্ন হলো যে আমি 100 ওয়াটের কয়টা বাতি জ্বালাতে পারবো। প্রশ্নটা সবাই পড়ছো, তোমার কাছে আছে 1100 ওয়াট, প্রশ্ন হলো 1100 ওয়াটের তুমি কয়টা বাতি জ্বালাতে পারবা। তাহলে আমার কাছে আছে 1100 ওয়াট, আমি 100 ওয়াটের 11টা বাতি জ্বালাতে পারবো। সবাই 54 নাম্বার কোশ্চেন দেবো, 54 নম্বর কোশ্চেন তুমি যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে উৎপন্ন তাপের মান চাইছে, তাপের মান চাইছে, তাই না। তাপের তো তুমি অনেকগুলা সূত্র লিখছিলা, অনেকগুলা সূত্র। তো এখানে রোধের, প্রশ্ন নম্বর রোধের মান দেওয়া আছে। রোধের মান থাকলে উৎপন্ন তাপের সূত্র কোনটা হবে I² RT। তাপের একক কি জুল, তাপের একক কি জুল। এখন তুমি যদি ক্যালোরিতে নিতে চাও, তুমি জানো যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। কারণ তুমি যদি ক্যালোরিতে নিতে চাও তাহলে 4.2 দিয়ে কি করবা ভাগ। তাহলে উৎপন্ন তাপের কিন্তু তুমি অনেকগুলা সূত্র লিখছিলা, তার মধ্যে রোধের মান, তুমি খাতার মধ্যে সূত্রগুলো একটু দেখো, অনেকগুলো সূত্র লিখছো, তার মধ্যে রোধের মানটা থাকলে তুমি উৎপন্ন তাপের সূত্র কোনটা ইউজ করবা I² RT। 55 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে বিভবের মান দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, উৎপন্ন তাপের মান দেয়া আছে 400 কিলো জুল, 400 কিলো জুল। তাহলে বিভবের মান থাকলে তুমি তাপের সূত্র কোনটা ইউজ করবা ভিআইটি। তাপের মান দেয়া আছে, তুমি সূত্র কোনটা ইউজ করবা, বিভবের মান থাকলে আমরা কোন সূত্র ইউজ করবো ভিআইটি। তোমাকে টি এর মানটা বের করতে বলছি। 56 নাম্বার কোশ্চেনটা তুমি দেবো, 56 তুমি যদি প্রশ্নটা পড়ো, এখানে তাপের মান চাইছে। প্রশ্নের মধ্যে ক্ষমতার মান দেয়া আছে,
ক্ষমতার মান দেওয়া থাকলে সূত্র কি হবে পিটি। এখানে তুমি যে মানটা পাবা জুলে পাবা। তুমি যদি ক্যালোরিতে নিতে চাও 4.2 দিয়ে কি করবা ভাগ। সবাই 57 নম্বর কোশ্চেন বলো। 57 নম্বর কোশ্চেন দেখো, এখানেও ক্ষমতার মান দেওয়া আছে। ক্ষমতার মান দেওয়া থাকলে তাপের সূত্রটা কি হবে পিটি। 58 নাম্বার কোশ্চেন তুমি যদি পড়ো 58 বাচ্চারা 58 নাম্বার কোশ্চেন তুমি যদি পড়ো একই অঙ্ক তাপের মানটা দেওয়া আছে 1200 ক্যালোরি। তাহলে আমি যদি জুলে নিতে চাই 4.2 দিয়ে কি করবো গুণ। প্রশ্নে ক্ষমতার মান চাইছে এইচ ইকুয়াল পিটি। ফিফটি নাইন এবং 60 দুইটা অঙ্ক আমরা করে ফেলছিলাম, তাই তো? আচ্ছা, 61 নম্বর অঙ্কটা আর 16 নম্বর অঙ্ক দুইটা অঙ্ক সেম। 61 আর 60 এই দুইটা অঙ্ক কি সেম। তাহলে 61 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিলাম। 62 নম্বর অঙ্কটা আর 13 নম্বর অঙ্কটা সেম, তোমাকে বাড়ির কাজ দিলাম। সবাই 63 নাম্বার কোশ্চেন পড়ো। সিক্সটি 63 নাম্বার কোশ্চেন যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে রোধের মান দেয়া আছে 10 ওহম, সময় দেয়া আছে 42 সেকেন্ড, তড়িৎ প্রবাহ দেয়া আছে 400 এম্পিয়ার, ভরের মান দেয়া আছে 4 কেজি। বলছে পানির আপেক্ষিক তাপ কত 4200 জুল পার কেজি পার কেলভিন। বলছে তাপমাত্রার পার্থক্য কত। বাচ্চারা খেয়াল করো, রোধের মান দেওয়া থাকলে তোমার তাপের সূত্র কি I স্কয়ার RT। যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে তাপের সূত্র কি ms ডেল থিটা। তাহলে 1 ও 2 হতে I স্কয়ার RT সমান কত ms ডেল থিটা। I স্কয়ার RT সমান কত ms ডেল থিটা। তুমি এখান থেকে ডেল থিটার মানটা বের করবা। 63 এর পরে সবাই 65 নাম্বার কোশ্চেন বলবো। 65 সবাই 65 নাম্বার কোশ্চেন বলবো এখন। 65 নাম্বার কোশ্চেনে দেখো ক্ষমতার মান দেয়া আছে 100 ওয়াট, ভরের মান দেয়া আছে 2 কেজি, সময় দেয়া আছে 40 সেকেন্ড। বলছে কপারের আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। বাচ্চারা পানির আপেক্ষিক তাপ তো তোমাদের মুখস্থ, তাই না? পানি ছাড়া বাকি সকল কিছু আপেক্ষিক তাপের মান প্রশ্নে দেয়াই থাকবে, তোমার ভয় পাওয়ার কিছু নাই। পানির ক্ষেত্রে পানি তোমার মুখস্থ, পানি ছাড়া অন্য সকল অঙ্কের প্রশ্নের মধ্যে আপেক্ষিক তাপ দেওয়া থাকবে। এই অঙ্কটা কপার বলছে, কপারের আপেক্ষিক তাপ কত 400। এই প্রশ্নে হয়তো বা দেয়া নাই, কিন্তু আপেক্ষিক তাপের মান পানি ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে দেয়াই থাকে, মানে কপার তো এটা দেয়াই থাকবে। কারণ প্রশ্নে বলছে তোমাকে তাপমাত্রার বৃদ্ধি কত। তাহলে ক্ষমতার মান দেওয়া থাকলে তাপের সূত্র কি পিটি, তাপমাত্রার পার্থক্য থাকলে সূত্র কি ms ডেল থিটা। 1 ও 2 হতে পিটি সমান কত ms ডেল থিটা। এই ডেল থিটার মানটা তোমাকে বের করতে বলছে। 64 নম্বর অঙ্কটা এটা কেমিস্ট্রির অঙ্ক। W ইকুয়াল ZIT। এই জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক।
কেমিস্ট্রির অঙ্ক। হ্যাঁ, ডব্লিউ ইকুয়াল কত ZIT, যেটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সবাই শীটের মধ্যে টাইপ 7 বের করো। এই টাইপ 7-এ আমি তোমাকে এই উৎপন্ন তাপের সূত্র রিলেটেড অঙ্কগুলো দিচ্ছি। উৎপন্ন তাপ এইসের যে সূত্রগুলো আমি লিখছি, এই সূত্র রিলেটেড অঙ্কগুলো আমি টাইপ 7-এ দিচ্ছি। এটা হলো প্রশ্ন ব্যাংক, এটা তোমাদের বাড়ির কাজ। টাইপ 7 তোমাদের বাড়ির কাজ, শুনতে পেয়েছো কথা? আচ্ছা, তো টাইপ 7 আমি উৎপন্ন তাপ রিলেটেড ম্যাথগুলো দিচ্ছি। এখন তোমাদের টাইপ 7টা বের করো। সবাই শীটের মধ্যে টাইপ 7 বের করো। 1 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো সবাই। টাইপ 7 এর 1 নাম্বার। টাইপ 7 তোমাদের বাড়ির কাজ, তার মধ্যে 1-2টা অঙ্ক আমি করে দিব। টাইপ 7 খেয়াল করো, এখানে বলছে কোনটি ওয়াটের সমতুল্য। বাচ্চারা ওয়াট কার একক? ক্ষমতার একক। ফাইন, তাহলে ওয়াটের সমতুল্য। তুমি কিন্তু জানো যে ক্ষমতাগত কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। জুল পার সেকেন্ড। তার মানে ক নাম্বারটা যে আছে, ক নাম্বারটা, এই ক নাম্বারটা সঠিক। ক নাম্বারটা সঠিক। ক নাম্বারটা কি? ওয়াটের সমতুল্য। ওয়াটের প্রশ্ন হচ্ছে কোনটি ওয়াটের সমতুল্য নয়। ক নাম্বারটা কিন্তু সঠিক, ওয়াটের সমতুল্য। জুল পার, কারণ ওয়াট হলো ক্ষমতার একক। ক্ষমতার সূত্র কি? কাজ করার হার, জুল পার সেকেন্ড। খ নাম্বার। খ নাম্বার তুমি কিন্তু জানো যে পি ইকুয়াল কত? VI। পি ইকুয়াল কত? VI। তাহলে এই যে তোমার তড়িৎ প্রবাহ, এর একক কি? এম্পিয়ার। ভোল্ট। বিভবের একক কি? ভি এর একক হলো ভোল্ট। মানে এইটাও ওয়াটের সমতুল্য। গ নাম্বারটাতে তুমি যদি যাও, তুমি ক্ষমতার কিন্তু আরেকটা সূত্র জানো, I²R। তড়িৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। রোধের একক ওহম। এটাও কি? তাহলে ওয়াটের সমতুল্য। ঘ নাম্বারটাতে তুমি যদি যাও, ঘ নাম্বারটাতে তুমি ক্ষমতা সূত্র জানো, P সমান V²/R। তাহলে এই বিভবের একক কি? ভোল্ট। রোধের একক কি? ওহম। তার মানে ওয়াটের সমতুল্য কি? ভোল্ট²/ওহম। কিন্তু ঘ নাম্বার কি লেখা? ওহম²/ভোল্ট। তাহলে এইটা কি? ওয়াটের সমতুল্য নয়। টাইপ 7-এর 21 নম্বর অঙ্কটা সবাই পড়ো। টাইপ 7-এর 21 নম্বর প্রশ্নটা সবাই পড়ো। 21 নম্বর দেখো, এখানে তোমার ক্ষমতার মান দেওয়া আছে 1000 ওয়াট, কিন্তু এখানে 1000 ওয়াট হবে না, 1000-এর 90% হবে। মনে করো তুমি একটা পানির মোটর কিনে আনছো, মোটরটার গায়ে লেখা 1000 ওয়াট। তুমি বাসায় না দেখলা এই মোটরটার কর্মদক্ষতা 90%, তাহলে মোটরটা তো 1000 ওয়াট কাজ করবে না, 1000-এর 90% কাজ করবে 900 ওয়াট। তাহলে মোটরটার ক্ষমতা কত হয়ে গেছে? 900 ওয়াট। কথা কি তুমি বুঝতে পারছো? তুমি একটা পানির মোটর কিনছো, এর ক্ষমতা 1000 ওয়াট। বাসা আয়না দেখলা এটা 90% কাজ করে, তাহলে মোটরটার কর্মদক্ষতা কত হয়ে গেল? 900 ওয়াট। সময়ের মান দেওয়া আছে 15 মিনিট, তুমি সেকেন্ডে নিলা। তারপরে তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস, 75 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রার পার্থক্য, তখন সেলসিয়াস আর কেলভিন কি হয়? সমান। যখন তাপমাত্রার পার্থক্য, তখন সেলসিয়াস আর কেলভিন কি হয়? সমান। আচ্ছা, তারপরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে পানির আপেক্ষিক তাপ, তো তুমি জানোই 4200 জুল পার কেলভিন পার কেজি।
এম এর মান চাইছে। তুমি এইচ সমান কি জানো? পিটি। আবার এইচ সমান তুমি কি জানো? এম এস ডেল থিটা। 1 ও 2 হতে পিটি সমান কত? এম এস ডেল থিটা। তোমাকে এম এর মানটা বের করতে বলছে। টাইপ 7 এর সবাই 30 নাম্বার প্রশ্নটা পড়ো তো। টাইপ 7 এর 30। টাইপ 7 এর 30 নাম্বার প্রশ্ন পড়ো। দেখো, ক্ষমতার মান দেয়া আছে 1000 ওয়াট, সময় দেয়া আছে 7 মিনিট, সেকেন্ডে নিলা। তাপমাত্রার ভর দেয়া আছে 1 লিটার মানে 1 কেজি। তাপমাত্রার পার্থক্য দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 কেলভিন। তোমাকে জে এর মান নির্ণয় করতে বলছে। তুমি তাপগতিবিদ্যা অধ্যায় দেখছো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কোনো কাজ সম্পূর্ণভাবে তাপে বা কোনো তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হলে তারা পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিই। এই যেটাই হলো জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, জুলের তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এই জে সমান তুমি কি লিখতে পারতেছো? ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বাই কত? কিউ। এখন এই কাজ সমান তুমি কি লিখতে পারো? পিটি। কাজ সমান কত? পিটি। তাহলে এই কাজের মানটা তুমি আলাদা করে বের করে ফেলো। কাজ সমান কত? পিটি। পি এর মান, টি এর মান আলাদা করে বের করে ফেলো, এত জুল। তাপের মানটা তুমি আলাদা করে বের করে ফেলো, এম এস ডেল থিটা। এম 1, পানির আপেক্ষিক তাপ 4200, তাপমাত্রা পার্থক্য 10, এত জুল। কিন্তু তুমি তাপের মানটাকে ক্যালোরিতে নিবা, এত ক্যালোরি। কেন? এই যে যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্কের একক হলো জুল পার ক্যালোরি। যান্ত্রিক তুল্যাঙ্ক একক কি? জুল পার ক্যালোরি। এই কারণে এই যে কাজের মানটা রাখতে হয় জুলে, আর তাপের এককটা রাখতে হয় ক্যালোরিতে। এখন তুমি যদি ভাগ দাও, একটাকে আরেকটাতে ভাগ দাও, এই মানটা তুমি বের করছো, এই মানটাও তুমি বের করছো। এখান থেকে যে মানটা হবে একক কি হবে? জুল পার ক্যালোরি। তাহলে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি? জুল পার ক্যালোরি। 34 নাম্বার, টাইপ 7 এর 34 নাম্বার কোশ্চেনটা পড়ো। 34 তাপের মান চাইছে। তাপ সমান তুমি জানো এম এস ডেল থিটা। ভরের মান দেওয়া আছে 5 গ্রাম, আমি গ্রামেই রাখলাম। তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক তাপ, তুমি আপেক্ষিক তাপের, পানির আপেক্ষিক তাপ কিন্তু 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা এসআই এককে, জুলে। আর ক্যালোরিতে হলো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির আপেক্ষিক তাপ জুলে কত? 4200, ক্যালোরিতে কত? 1। তাহলে এই ভরের মান আছে 5, পানির আপেক্ষিক তাপ কত? 1, 25 ক্যালোরি। তাহলে এখানে তাপের মানটা ক্যালোরিতে কত আসছে? 25। অপশনগুলো ক্যালোরিতে দেয়া, অপশনগুলো যদি ক্যালোরিতে দেয়া, আপেক্ষিক তাপের মানটা আমরা জুলে ইউজ না করে কিসে ইউজ করছি? ক্যালোরিতে। টাইপ 7 তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? এখন সবাই খাতার মধ্যে আবার সূত্র লেখা শুরু করো। লেখো
মিটার ব্রিজ। মিটার ব্রিজ। এই ফাঁকা অংশে একটা রোধ আছে, আর এই ফাঁকা অংশেও একটা রোধ আছে এস। এই তারের দুই প্রান্ত এটা 1 মিটার তার দ্বারা যুক্ত। 1 মিটার, এই কারণে এটাকে বলি মিটার ব্রিজ। 1 মিটার বা 100 সেন্টিমিটার, এই দুই প্রান্ত 1 মিটার একটা তার দ্বারা যুক্ত। 1 মিটার, এই কারণে এই ব্রিজটার নাম কি বলি আমরা? মিটার ব্রিজ বা 100 সেন্টিমিটার। আমি ধরলাম এই বাম প্রান্ত, এটা তো বাম প্রান্ত হতে এল দূরত্বে ভারসাম্য বিন্দু পাওয়া যায়। এলটা হলো ভারসাম্য বা সাম্য বিন্দুর দূরত্ব। তো এতটুকু যদি এল হয়, এতটুকু কত হবে? 100 মাইনাস এল। এতটুকু কত হবে? 100 মাইনাস এল। তাহলে মিটার ব্রিজের তাহলে সাম্য বিন্দু বা সাম্যাবস্থায়, যেটা যদি সাম্যাবস্থা, এই রোধগুলোর অনুপাত এবং এই দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। মিটার ব্রিজ সাম্যাবস্থার সূত্রটা কি? এই রোধ দুইটার অনুপাত আর এই দৈর্ঘ্য দুইটার অনুপাত কি হবে? সমান। আরেকটা কথা, এই ভারসাম্য বিন্দু যেহেতু 100 সেন্টিমিটার আমরা হিসাব করছি, এই ভারসাম্য বিন্দুর এককটা হবে সেন্টিমিটারে। একটা অঙ্ক করলে হয়তো বা ক্লিয়ার হবে তোমাদের সম্পূর্ণটা। সবাই রিটেন পার্টের 29 নাম্বার কোশ্চেন পড়ো। রিটেন পার্টের 29। রিটেন পার্টের 29 দেখো, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে দেওয়া আছে 2 ওহম এবং ডান ফাঁকে কত দেওয়া আছে? 3 ওহম। তার মানে বাম ফাঁকে রোধের মানটা আছে 2 ওহম, ডান ফাঁকেটা কত দেওয়া আছে? 3 ওহম। ভারসাম্য বিন্দুটা বের করতে বলছে। তাহলে আমরা সূত্রটা কি জানি? এই রোধগুলোর অনুপাত এবং এই দৈর্ঘ্যগুলোর অনুপাত কি হবে? সমান। আর এর মান দেওয়া আছে, এস এর মানও দেওয়া আছে। তুমি যোগ বিয়োগ করলে কার মান পাই যাবা? এল এর মান। এল এর এককটা কি হবে? সেন্টিমিটার। তাহলে মিটার ব্রিজের সাম্যাবস্থার সূত্র কি? আর বাই এস ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। এখন আমরা যাব হুইটস্টোন ব্রিজে। হুইটস্টোন ব্রিজ কিন্তু ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজ ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজ খেয়াল করো, এর 4টা বাহু, পি, কিউ, আর, এস। এটা হলো প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। তাহলে প্রথম বাহুর রোধ কত? পি। দ্বিতীয় বাহুর রোধ কত? কিউ। তৃতীয় বাহুর রোধ কত? আর। এবং চতুর্থ বাহুর রোধ কত? এস। এর এই হুইটস্টোন ব্রিজটার যে কোনো 2 বাহুর সাথে একটা ব্যাটারি বি যুক্ত থাকে, আর অপর 2 প্রান্তের সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে। অপর 2 প্রান্তের সাথে, যে কোনো 2 বাহুর প্রান্তের সাথে কি একটা ব্যাটারি যুক্ত থাকে, অপর 2 বাহুর সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে। আর হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার সূত্র হলো পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। মানে প্রথম 2 বাহুর অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ বাহুর রোধের কি অনুপাত কি হবে? সমান। একটা নোট লেখো,
লেখো, পরে আমি অঙ্ক করানোর সময় বুঝাই দিব। এস এর মানটা S1 থেকে ছোট হলে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করব। এস এর মানটা S1 থেকে বড় হলে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করব। তো এই লাইনটা শুধু লেখো, আমি অঙ্ক করানোর সময় তোমাকে বুঝাই দেব। সবাই রিটেন পার্টের 27 নাম্বার কোশ্চেন বলো। 27 রিটেন পার্টের 27 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো 27 নাম্বারটার প্রথম বাহুর রোধ দেয়া আছে, দ্বিতীয় বাহুর রোধ দেয়া আছে, তৃতীয় বাহুর রোধ দেয়া আছে। প্রশ্ন বলছে এই প্রশ্ন ভালো করে পড়ো। প্রশ্ন বলছে চতুর্থ বাহুর সাথে কত যুক্ত করলে, চতুর্থ বাহুর সাথে কত যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। তার মানে চতুর্থ বাহুর যে মানটা এটা এস না, এর সাথে কত যোগ করলে এস হবে, অর্থাৎ বৃষ্টিটা সাম্যাবস্থায় আসবে। তুমি জানো হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা সূত্র কি? P/Q = R/S। P এর মান দেওয়া আছে 6, Q এর মান দেওয়া আছে 3, R এর মান দেওয়া আছে 4, S এর মান আমরা জানি না, কত পাইছি? 2। তাহলে আমরা দেখলাম যে এখানে S এর মানটা S1 থেকে ছোট। S এর মানটা S1 থেকে যদি ছোট হয় তাহলে আমরা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। আর তুমি সমান্তরাল সমবায় সূত্র জানো, 1/Rp = 1/R1 + 1/R2। তাহলে এই এস এর মান দেওয়া আছে 2, S1 এর মান দেওয়া আছে 6, S2 এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে S2 এর মান কত হয়ে গেল? 3 ওহম। তাহলে প্রশ্নটা কি আবারও পড়ো। বলছে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। তাহলে চতুর্থ বাহুর সাথে যদি আমরা 3 ওহম যুক্ত করি, বৃষ্টিটা কি আসবে? সাম্যাবস্থায়। তাহলে এই অঙ্কটাই যদি বলতো যে যদি প্রশ্নে বলতো যে প্রথম বাহুর সাথে কত যুক্ত করলে বৃষ্টিটা সাম্যাবস্থায় আসবে, প্রথম বাহু, তাহলে এই মানটা কি হইতো? P1, তখন কি হইতো? P2 হোয়াট, যদি সেম এই অঙ্কটা যদি বলতো যে দ্বিতীয় বাহুর সাথে কত যুক্ত করলে বৃষ্টিটা সাম্যাবস্থায় আসবে, তাহলে দ্বিতীয় বাহু কোনটা? এটা কত হইতো? Q2, তখন কি হইতো? Q1 হোয়াট। শুনতে পেয়েছো কথা? আচ্ছা, আবার এখানে তো S1টা ছোট হয়েছে, তাই না? যদি এমন হইতো এসটা কি বড়, এস যদি বড় হয় তাহলে কি করতে হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি? RS = কত? R1 + R2। S2 মানটা বেরিয়ে পড়তো। সমান্তরাল হলে তুমি এভাবে করবা, আর শ্রেণী হলে তুমি এভাবে করবা। শুনতে পাইছো কথা? তোমার 28 নাম্বার অঙ্কটা তোমার বাড়ির কাজ। 28 প্রশ্নটা সবাই পড়ো, বাড়ির কাজ। 28 বাড়ির কাজ। 34 নাম্বার কোশ্চেনটা পড়ো। 34 বলছে PO বক্স মানে হলো পোস্ট অফিস বক্স। PO বক্স মানে হলো পোস্ট অফিস বক্স। যদি পোস্ট অফিস বক্স বলে তুমি হুইস্টন ব্রিজ দিয়ে অঙ্ক করবা। PO বক্স মানে হলো পোস্ট অফিস বক্স। যদি PO বক্স বলে মানে পোস্ট অফিস বক্স বলে তুমি হুইস্টন ব্রিজ দিয়ে অঙ্ক করবা, মানে একইভাবে অঙ্ক করবা। তার মানে 27
28, 34 সেম অঙ্ক। এই দুইটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম। সবাই শীটের মধ্যে টাইপ 9-এ যাও। টাইপ 9, সবাই শীটের মধ্যে টাইপ 9-এ যাও। টাইপ 9, আমি টাইপ 9-এর মধ্যে মিটার ব্রিজ এবং হুইস্টন ব্রিজ রিলেটেড ম্যাথগুলো দিছি টাইপ 9-এর মধ্যে। টাইপ 9-এর তুমি যদি 1 নাম্বার প্রশ্নটা পড়ো, 1 নাম্বার, টাইপ 9-এর 1 নাম্বার, দেখো প্রথম বাহুর রোধ দেয়া আছে 6, দ্বিতীয় বাহুর রোধ 18, তৃতীয় বাহুর রোধ দেয়া আছে 10, চতুর্থ বাহুর রোধ দেয়া আছে 20। প্রশ্ন বলছে চতুর্থ বাহুর সাথে কত যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। প্রশ্ন কি বলছে? চতুর্থ বাহুর সাথে কত যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। চতুর্থ বাহুর সাথে কত যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। ঠিক আগের মতোই অঙ্ক। তুমি হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা সূত্র কি জানো? P/Q = R/S। P এর মান দেয়া আছে, Q এর মান দেয়া আছে, R এর মান দেয়া আছে, S এর মান আমরা জানি না। S এর মান আমরা জানি না। তাহলে দাও তো, এই যে তুমি S এর মানটা পাইছো, S এর মানটা S1 থেকে বড়। যদি S1 থেকে বড় হয় তাহলে রোধ কোন সমবায় যুক্ত করবা? রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, তাই তো? আর শ্রেণী সমবায়ের সূত্র কি? S1 + S2। এটার মান দেয়া আছে, মান কত? 30, এটার মান কত? এটার মান কত? 20। তার মানে 10 ওহম রোধ তোমাকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। ফাইন। সবাই 3 নাম্বার প্রশ্নটা বলো। 3 নম্বর প্রশ্নটা পড়ো। হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা সূত্র কি? P/Q = R/S। দেখো প্রশ্নের মধ্যে P এর মান দেয়া আছে 4, Q এর মান দেয়া আছে 8, R এর মান দেয়া আছে 16। প্রশ্ন বলছে চতুর্থ বাহুর রোধ কত? কত হয়ে যাবে? 32। সবাই 2 নাম্বার প্রশ্নটা পড়ো। 2 নাম্বার, টাইপ 9-এর 2 নাম্বার। টাইপ 9-এর 2 নাম্বার মিটার ব্রিজের অঙ্ক। মিটার ব্রিজের সূত্র কি? রোধগুলোর অনুপাত আর দৈর্ঘ্যগুলোর অনুপাত কি হবে? সমান। রোধগুলোর অনুপাত এবং দৈর্ঘ্যগুলোর অনুপাত কি হবে? সমান। তাহলে আর এর মান দেয়া আছে কত? আর এর মান দেয়া আছে তোমার 4, এস এর মান দেয়া আছে 6। তোমাকে এল এর মানটা বের করতে বলছে। তুমি যোগ বিয়োগ করে এল এর মানটা বের করবা। এল এর একক কি হবে? সেন্টিমিটার। এল এর একক কি হবে? সেন্টিমিটার। পরে তোমার যদি মন চায় যে অপশনগুলো মিটারে দেওয়া, তুমি পরে মিটারে নিয়ে নিবা। সবাই 12 নাম্বার প্রশ্নটা পড়ো। 12 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, দেখো R/S L/100 - L। এখানে R এর মান দেয়া আছে 10, L এর মান দেয়া আছে 40। তোমাকে S এর মানটা বের করতে বলছে। টাইপ 9 তোমাদের বাড়ির কাজ। টাইপ 9 তোমাদের বাড়ির কাজ। টাইপ 9-এ আমি মিটার ব্রিজ আর হুইস্টন ব্রিজের যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে, এই রিলেটেড অঙ্কগুলো আমি টাইপ 9-এ দিছি। এখন আমরা পড়ব শান্ট। বাচ্চারা শান্ট খেয়াল করো। এই যে একটা গ্যালভানোমিটার, মনোযোগ দিয়ে শোনো। এর ভিতর দিয়ে মনে করো, এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে। এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে। এখন আমরা মাঝে মাঝে বলি না যে ভোল্টেজ আপ ডাউন করছে, বা মাঝে মাঝে আমরা বলি কারেন্টে বাড়ি মারছে, এরকম তো বলি, তাই না? তো মনে করো এখন কারেন্টে বাড়ি মারছে,
মানে ভোল্টেজ বাইরে গেছে গা, হয়ে গেছে 15 এম্পিয়ার। তাহলে এর ভিতর দিয়ে কত এম্পিয়ার যেতে পারে? 10 এম্পিয়ার। এর ভিতর দিয়ে যদি 15 এম্পিয়ার চলে যায় তাহলে এই সার্কিটটা, এটা কি নষ্ট হয়ে যাবে না? দেখি সার্কিটটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই কারণে এই সার্কিটটা যেন নষ্ট না হয়ে যায় আমরা কি করি, এর সমান্তরালে একটা স্বল্প মানের রোধ যুক্ত করি। এর সমান্তরালে একটা স্বল্প মানের রোধ যুক্ত করি। এই স্বল্প মানের রোধটাকে আমরা কি বলি? শান্ট। এখন তুমি খেয়াল করো, এখন মনে করো এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার যেতে পারে, এখন ভোল্টেজ আপ ডাউন করে হয়ে গেছে 15 এম্পিয়ার। তাহলে এই যে তড়িৎ প্রবাহটা এই বিন্দুতে যায় কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। এর ভিতর দিয়ে যাবে কিছু এম্পিয়ার, বাকিরা যাবে এর ভিতর দিয়ে। তাহলে দেখো তো, এই যে এখন 15 এম্পিয়ার হয়ে গেছে, তাহলে এর ভিতরে 10 এম্পিয়ারই যাবে, আর বাকিটা কোন দিকে যাবে? এদিকে। কারণ এখানে যে তড়িৎ প্রবাহটা কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখো এখানে গেলে 10, এখানে বাকি আসলো 5, এখানে যে আবার মোট কত হয়ে যাবে? যে এইটা এবং এটা যায় এখানে যোগ হয়ে যাবে, আবার এখানে কি হয়ে যাবে? আই। তার মানে কোনো সার্কিট যেন নষ্ট না হয়ে যায়, এই কারণে আমরা কি করি, এর সমান্তরালে একটি স্বল্প মানের রোধ যুক্ত করি। এই স্বল্প মানের রোধটাকে কি বলি আমরা? শান্ট। এই স্বল্প মানের রোধটাকে কি বলি আমরা? শান্ট। এখানে দেখলাম আই সমান কত হচ্ছে? আইজি প্লাস কত? আইএস। এখন এই আইজি, এই ইকুয়েশনটা প্রতিপাদন করলাম না, কারণ প্রতিপাদন তো পরীক্ষায় আসবে না। আইজি সমান হলো আই বাই এস প্লাস জি। যদি এখানে জি হয় এখানে লিখবা এস। আই এস সমান আই বাই এস প্লাস জি। যদি এখানে এস থাকে এখানে কি লিখবা? জি। আর শতকরায় যদি মান যদি শতকরায় থাকে তাহলে এই শান্টের সূত্রটা হলো জি বাই x% বাই 100 মাইনাস x%। মান যদি শতকরায় থাকে তাহলে এই শান্টের সূত্রটা হলো জি x% বাই 100 মাইনাস x%। এখানে এই জি হলো গ্যালভানোমিটারের রোধ। গ্যালভানোমিটারের রোধ। এস হলো শান্ট। আই হলো মূল প্রবাহ বা মোট প্রবাহ। আই এস হলো শান্টের মধ্য দিয়ে প্রবাহ। শান্টের মধ্য দিয়ে প্রবাহ। আই জি হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। এই যে এসটা যে বলছি, এই এসটাও কিন্তু গ্যালভানোমিটারের x%টাও গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। এই আইজিটাও গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, x%টাও গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। আরেকটা কথা আমি বলে ফেলি, খেয়াল করো, মনোযোগ শোনো। তোমার পেটের যে ধারণ ক্ষমতা, তুমি মনে করো 2টা বার্গার খেতে পারো। কয়টা বার্গার খেতে পারো? 2টা। কারণ আমি তোমাকে বললাম তুমি 50টা বার্গার খাও, এটা কি তোমার দ্বারা সম্ভব? তাহলে তুমি 2টা বার্গার খেতে পারো, আমি তোমাকে বললাম তুমি 50টা বার্গার খাও। তুমি 50টা বার্গার খেতে চাও, তাহলে তোমাকে কি ব্যবস্থা করতে হবে? কি ব্যবস্থায় তুমি 50টা বার্গার খেতে পারো? কি ব্যবস্থা মানে কিন্তু শান্ট। এখন তুমি যদি এমিটার পদ্ধতিতে খাও, ছোটটা হলো আর বাই n-1। এখানে এনটা হলো ইচ্ছা বাই সামর্থ্য।
মানে তুমি 2টা বার্গার খেতে পারো, সেটা কি তোমার সামর্থ্য। 50টা বার্গার খেতে চাও, ওইটা কি তোমার ইচ্ছা। এটা কি ইচ্ছা বাই সামর্থ্য। তুমি যদি ভোল্ট মিটার পদ্ধতিতে খাও, তুমি যদি ভোল্ট মিটার পদ্ধতিতে খাও, আর ইন্টু n মাইনাস ওয়ান, আর ইন্টু n মাইনাস ওয়ান, এখানে nটা কি ইচ্ছা বাই সামর্থ্য। তুমি তো জানোই আরটা কি রোধ, অভ্যন্তরীণ রোধ। তাহলে তুমি যদি এমিটার পদ্ধতিতে খাও তাহলে ভাগ, আর যদি ভোল্ট মিটার পদ্ধতিতে খাও তাহলে কি গুণ। nটা কি ইচ্ছা বাই সামর্থ্য। মনে করো প্রশ্নে বললো যে তোমার একটা যন্ত্রাংশ 5 এম্পিয়ার মাপতে পারে, 5 এম্পিয়ার মাপতে পারে, সে 50 এম্পিয়ার মাপতে চায়। তাহলে 5 এম্পিয়ার, 50 এম্পিয়ার, একক কি এম্পিয়ার, একক কি এম্পিয়ার। যখন একক এম্পিয়ার তখন সেটা হবে এমিটার পদ্ধতি। যদি আমি বলতাম যে 5 ভোল্ট মাপতে পারে, 50 ভোল্ট মাপতে চায়, একক কি বলছি ভোল্ট, একক যখন ভোল্ট তখন সেটা হবে ভোল্ট মিটার পদ্ধতি। তো একক যদি এম্পিয়ার হয় সেটা হবে এমিটার পদ্ধতি, একক যদি ভোল্ট হয় সেটা কি হবে ভোল্ট মিটার পদ্ধতি। সবাই রিটেন পার্টের 30 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, রিটেন পার্টের 30 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। রিটেন পার্টের 30 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। তো 30 নাম্বার যে কোয়েশ্চনটা, সেটা প্রশ্নে বলছে যে 15 ভোল্ট সে মাপতে পারে কিন্তু 150 ভোল্ট মাপতে চায়। তো এন কি ইচ্ছা বাই সামর্থ্য। তার ইচ্ছা কত 150 ভোল্ট, কিন্তু তার সামর্থ্য কত 15 ভোল্ট, কত হয়ে গেছে 10। যেহেতু একক ভোল্ট তাহলে হবে এটা ভোল্ট মিটার পদ্ধতি, ভোল্ট মিটার পদ্ধতি। রোধের মান প্রশ্নে কত দেয়া আছে, রোধের মান 30 নম্বর অঙ্কের রোধের মান দেয়া আছে 1000। তুমি যদি 31 নাম্বার প্রশ্নটা পড়ো, 31, তুমি যদি 31 নাম্বার প্রশ্নটা পড়ো, তুমি দেখো প্রশ্নে বলছে সে 5 এম্পিয়ার মাপতে পারে, 5 এম্পিয়ার মাপতে পারে কিন্তু সে 50 এম্পিয়ার মাপতে চায়। তাহলে তার ইচ্ছা বাই সামর্থ্য, তাহলে তার ইচ্ছা কত 50 এম্পিয়ার, কিন্তু সে মাপতে পারে কত 5 এম্পিয়ার, ইচ্ছা বাই সামর্থ্য, কত হয়ে গেছে 10। যেহেতু একক এম্পিয়ার তাহলে সেটা হবে এমিটার পদ্ধতি, n-1। রোধের মান দেখো প্রশ্নে দেয়া আছে 31 এ রোধের মান দেয়া আছে 3, রোধের মান দেয়া আছে 3। এখন দুটো অঙ্ক আশা করি তুমি বুঝতে পারছো। দুটো অঙ্ক আশা করি তুমি বুঝতে পারছো। সবাই 46 নাম্বার কোশ্চেন পড়বা, 46। যদি তুমি 46 নাম্বার প্রশ্ন পড়ো, তো গ্যালভানোমিটারের রোধ দেয়া আছে 20 ওহম। বলছে কত রোধের শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তাহলে প্রশ্ন বলছে 1% কার মধ্য দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। আমি বলছিলাম মান শতকরা থাকলে এই সূত্রটা, এই x%টা কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ দেয় আছে। তুমি সূত্র কি জানো, s ইকুয়াল কত g x% বাই 100 মাইনাস x%। তাহলে গ্যালভানোমিটারের রোধ দেয়া আছে, x%এরও মান দেয়া আছে। যদি মনে করো এই অঙ্কটা সেম, এই অঙ্কটাই যদি প্রশ্ন বলতো, যদি প্রশ্ন বলতো 1% শান্টের মধ্য দিয়ে যায়, 1% শান্টের মধ্য দিয়ে যায়, খেয়াল করো এই x%টা কি, এই x% হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। তাহলে যদি প্রশ্ন বলতো যে 1% শান্টের মধ্য দিয়ে যায়, x% কত হইতো, কারণ আমরা জানি এই x%টা কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, কিন্তু প্রশ্নে কি দেয়া আছে শান্টের মধ্য দিয়ে প্রবাহ। তাহলে যদি প্রশ্ন বলে 1% শান্টের মধ্য দিয়ে যায়, তাহলে 1% যদি শান্টের মধ্য দিয়ে যায়, বাকিটা কার মধ্য দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে হবে। তখন এই x% মান কত হবে 99। আমার কথা বুঝতে পারো না, এই x%টা কি, x% হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ। আমি যদি বলি 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে মান তো 10ই।
কিন্তু প্রশ্ন যদি বলে 10% শান্টের মধ্যে দিয়ে যায়, X% কি শান্টের মধ্যে দিয়ে প্রবাহ? না। কার মধ্যে দিয়ে প্রবাহ? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ। তাহলে 10% যদি শান্টের মধ্যে দিয়ে যায়, বাকি 90% কার মধ্যে দিয়ে যাবে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তার মানে প্রশ্ন যদি বলে 10% শান্টের মধ্যে দিয়ে যায়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ কত? 90%। তখন X% মান কত হবে? 90%। যদি আমি প্রশ্ন বলি 1% শান্টের মধ্যে দিয়ে যায়, 1% শান্টের মধ্যে দিয়ে যায়, তাহলে বাকি 99% কার মধ্য দিয়ে যাবে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তখন X%টা কি হবে? 99%। কারণ 1% যদি শান্টের মধ্য দিয়ে যায়, বাকি 99% অবশ্যই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। যদিও এই অঙ্কটা প্রশ্নে বলে দিছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, তাহলে যা আছে তাই। যদি শান্টের মধ্য দিয়ে বলতো, আমরা কি করতাম? বিয়োগ করে দিতাম। যাই হোক, এরকম পার্সেন্টেজে আরো একটা অঙ্ক করি আমরা। পার্সেন্টেজে আরো একটা অঙ্ক করি। সবাই 49 নাম্বার কোশ্চেনটা পড়ো। 49, সবাই 49 নাম্বার কোশ্চেনটা পড়ো। 49 নাম্বার কোশ্চেন তুমি দেখো, প্রশ্নে বলছে যে গ্যালভানোমিটারের রোধ 90, শান্ট 10, বলছে মূল প্রবাহের শতকরা কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে যাবে? শতকরা বলছি, শতকরা বললে আমরা পার্সেন্টেজের সূত্র দেখবো করবো। সূত্র কি? G(x%) বাই 100 মাইনাস X%। এর মান দেওয়া আছে 10, এর মান দেওয়া আছে 90, কত হয়ে গেল? 1000। তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত? 10%। তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত? 10%। সবাই 47 নাম্বার কোশ্চেন বলবো। 47, 47, 47 নাম্বার কোশ্চেন তুমি যদি পড়ো, দেখো বলছে জি রোধের শান্ট, মানে শান্টের মানটা কি? জি রোধের কি সমান, মানে গ্যালভানোমিটারের কি সমান। শান্ট আর গ্যালভানোমিটারের রোধ যদি সমান হয়, শান্ট ও গ্যালভানোমিটারের রোধ যদি সমান হয়, প্রশ্ন বলছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত? কার মধ্য দিয়ে প্রবাহ বলছে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত? এটা তো শতকরার অঙ্ক না, তাহলে মূল সূত্রতে করবো I/S+G। এটা কি শতকরার অঙ্ক? এটা শতকরার অঙ্ক না। তার মানে তুমি কি মূল সূত্র দিয়ে অঙ্ক করবা। যদি এখানে জি হয়, তুমি এখানে কি দিবা? এস। এস সমান কত? জি। এস সমান কত? জি। কত হয়ে গেছে? I/2। তার মানে কি, যদি শান্টের রোধ আর গ্যালভানোমিটার রোধ যদি সমান হয়, মোট প্রবাহের অর্ধেক কার মধ্য দিয়ে যাবে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তার মানে শান্টের রোধ আর গ্যালভানোমিটার রোধ যদি সমান হয়, তাহলে মোট প্রবাহের অর্ধেক গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। 48 নাম্বার কোশ্চেন পড়ো। দেখো প্রশ্ন বলছে, প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্ন বলছে যে সে 10 মিলি এম্পিয়ার গ্রহণ করতে পারে, কিন্তু সে 10 এম্পিয়ার গ্রহণ করতে চায়। তাহলে এন কি? ইচ্ছা বাই সামর্থ্য। তার ইচ্ছা কত? 10 এম্পিয়ার, কিন্তু তার সামর্থ্য কত? 10 মিলি এম্পিয়ার। যেহেতু একক এম্পিয়ার, তাহলে হবে এমিটার পদ্ধতি, R/n-1। তাহলে মান কত দেওয়া আছে? 100, 1000, এন এর মান কত? 1000। তাহলে প্রশ্ন তুমি আবারও পড়ো, তার সামর্থ্য কত? সে কতটুকু গ্রহণ করতে পারে? সে 10 মিলি এম্পিয়ার গ্রহণ করতে পারে, কিন্তু সে কত এম্পিয়ার গ্রহণ করতে চায়? 10 এম্পিয়ার গ্রহণ করতে চায়। তার ইচ্ছা হলো 10 এম্পিয়ার, সামর্থ্য কত? 10 মিলি এম্পিয়ার। এনটাকে ইচ্ছা বাই সামর্থ্য। সবাই 50 নম্বর প্রশ্নটা পড়ো।
50 নম্বর প্রশ্নটা পড়ো, 50 নম্বর প্রশ্নটা এই সূত্রেরই প্রশ্ন বলছে মূল প্রবাহ কত। দেখো তোমার এখানে গ্যালভানোমিটার দেয়া আছে 100, শান্ট দেয়া আছে 5, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ দেয়া 0.42। প্রশ্ন বলছে মূল প্রবাহ কত। আমি শীটের মধ্যে টাইপ 8 এর মধ্যে সবগুলো অঙ্ক শান্তের অঙ্ক দিচ্ছি, শান্তের অঙ্ক। টাইপ 8 তোমাদের বাড়ির কাজ, টাইপ 8 বাড়ির কাজ। এগুলো শান্ট রিলেটেড অঙ্ক, যেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে, এই সকল প্রশ্ন ব্যাংকগুলো আমি টাইপ 8-এ লিখছি। টাইপ 8-এর সবগুলো অঙ্ক শান্টের, এগুলো তোমাদের বাড়ির কাজ। তাহলে বাচ্চারা তোমাকে আমি টাইপ 1 বাড়ির কাজ দিলাম। টাইপ 1-এ আমি রোধ রিলেটেড অঙ্কগুলা দিছি। টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। টাইপ 3 তোমাদের বাড়ির কাজ। টাইপ 3-তে আমি I ইকুয়াল E/R প্লাস R রিলেটেড ম্যাথগুলো দিছি। টাইপ 4 তোমাদের বাড়ির কাজ। টাইপ 4 তোমাদের বাড়ির কাজ। টাইপ 4-এ আমি তারণ বেগের অঙ্ক এবং প্রবাহের ঘনত্বের অঙ্ক দিছি। টাইপ 7ও তোমাদের বাড়ির কাজ। টাইপ 7-এ আমি উৎপন্ন তাপ মানে H ইকুয়াল I² RT, H ইকুয়াল PT, H ইকুয়াল VIT, H ইকুয়াল MS ডেল থিটা, H ইকুয়াল ML, মানে তাপ রিলেটেড অঙ্কগুলো দিছি। টাইপ 8 তোমাদের বাড়ির কাজ। এখানে আমি শান্ট রিলেটেড অঙ্কগুলো দিছি। টাইপ 9 তোমাদের বাড়ির কাজ। এখানে আমি মিটার ব্রিজ আর হুইট স্টোন ব্রিজ রিলেটেড ম্যাথগুলো দিছি। যদিও আমি টাইপ 1-এর তোমার যে অঙ্কগুলো প্রবলেম হইতে পারে ওগুলো আমি খুঁজে করে দিয়ে দিছি, কিন্তু টাইপ 4-এর অঙ্কগুলো ক্লাসে করে দিছি। টাইপ 7-এর যে অঙ্কগুলো তোমাকে প্রবলেম হইতে পারে এগুলো আমি খুঁজে করে দিয়ে দিছি। টাইপ 8, টাইপ 9 এগুলো তো সহজ। তাহলে এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। তুমি জানোই চলতরিৎ অধ্যায়টা অনেক বড় একটা চ্যাপ্টার। আজকে চলতরিতে ক্লাস নাম্বার 1 গেল। এই অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো তুমি পারতা না আমাকে ইনবক্সে জানাও, আমি তোমাকে বুঝাই দিব। ঠিক আছে? আগামী ক্লাসে আমি চলতরিতের বর্তনী রিলেটেড ম্যাথগুলো করবো। শুধুমাত্র বর্তনী রিলেটেড ম্যাথগুলো আমি আগামী ক্লাসে করব। আজকে পড়াটা বাসায় অনেক যত্ন করে শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।